এখন আমরা দেখবো যে এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড, অর্থাৎ নর্মাল জিনিসটা কি মানে হচ্ছে সংকোচন আর প্রসারণ, মানুষের ডিমান্ডটা একবার কি বাড়বে আর হচ্ছে কি কমবে, তো জিনিসটা কি। তো আমাদের এখানে একটা গ্রাফ আছে এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ডের জন্য। তো জিনিসটা নর্মাল কথাবার্তায় লিখছি যে আমরা যেটা আগে পড়ছি যে আমাদের যদি প্রাইসটা বাড়ে, যদি প্রাইসটা বাড়ে তাহলে কি হবে, ডিমান্ডটা কমবে। আর যদি প্রাইসটা কমে তাহলে কি ডিমান্ডটা হচ্ছে বাড়বে। তো এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন ডিমান্ড। এটা আমাদের রিটার্নের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, প্লাস যে যে গ্রাফটা। তো এখন এই গ্রাফটাতে, তো গ্রাফটাতে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রাফটাতে দেখি যে যেখানে লেখা আছে দা ফিগার টু শোস ইনক্রিজ ইন ডিমান্ড, মানে আমরা ফিগার টু থেকে দেখতেছি কি আমাদের যে ডিমান্ডটা ইনক্রিজ করতেছে। এখন এখন আমরা দেখবো যে আমাদের যে পি পয়েন্ট, পি পয়েন্টে কি আমাদের প্রাইস পয়েন্ট। এখন আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রাইসটা বাড়লে আর কমলে কি হয়। হ্যাঁ, এখন আমরা দেখবো যে দুইটা গ্রাফের ক্ষেত্রে আমাদের পি পয়েন্ট অর্থাৎ প্রাইসটা কিন্তু এখন কনস্ট্যান্ট আছে। কারণ প্রাইসটা কনস্ট্যান্ট থাকার ফলে কি হচ্ছে, আমাদের এই যে যে কোয়ান্টিটিটা, এই যে কোয়ান্টিটি আগে কি ছিল, এম ছিল, এখন কি এম প্রাইম হয়ে গেছে, প্রাইস লেভেল কিন্তু সেম। প্রাইস লেভেল কিন্তু ওপি তেই আছে, কিন্তু এখন ওপি থাকার কারণে ফার্স্টে আমার কি ছিল, কোয়ান্টিটি ওএম ছিল, এখন সেকেন্ডে ওপি থাকার ফলেও কি আমার প্রাইস কোয়ান্টিটিটা কি ওএম হয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে এই জন্য লিখছে যে হোয়েন প্রাইস ইজ ওপি, ওএম অ্যামাউন্ট অফ দ্য কমোডিটি ইজ ডিমান্ডেড, হোয়েন দ্য কন্ডিশন অফ ডিমান্ড চেঞ্জেস দ্য কনজিউমার উইল বাই ওএম, ওএম ওয়ান এ কোয়ান্টিটি ইনস্টেড অফ ওএম অ্যামাউন্ট, সো দ্য প্রাইস রিমেন দ্য সেম ওপি এস বিফোর। মানে এখন হচ্ছে আমাদের কন্ডিশন অফ দ্য ডিমান্ড হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমাদের প্রাইসটা চেঞ্জ হয় নাই, এখন আমাদের যে ডিমান্ডের যে কোয়ান্টিটি কন্ডিশন গুলো সেটা চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন কারণে হইতে পারে, আমরা আগে পড়ছিলাম যে আমাদের যদি কোনো কারণে ফ্লাড এফেক্টেড থাকে, হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ এখন বন্যা হয়েছে বা সামনে যুদ্ধ আসতে পারে বা শর্টেজ ক্রিয়েট হতে পারে, তখন যদি আমার প্রাইসটার যে দামে থাকুক না কেন, প্রাইসটা যদি কমুক বা বাড়ুক সেটা আমার জন্য মাথা ব্যথা না, তখন আমরা কি করবো, আমাদের কোয়ান্টিটিটা আস্তে বাড়াই দিব। এই জন্য সেটা বলছে ইনক্রিজ অফ ডিমান্ড। এখন আরেকটা জিনিস লেখা আছে এখানে, দ্য কনজিউমার মে বাই দ্য সেম ওএম অ্যামাউন্ট অফ কমোডিটি, so price rises to OP prime from key OP. Such a increase and decrease in demand can be shown by bodily shift to the demand curve. এখন এখানে লিখছে যে এখন আমাদের এখানে কিন্তু একটা জিনিস নেই যে ওপিটা আছে, শুধু ওপি ওয়ানটা লিখা নাই বা ওপি প্রাইমটা নাই, কিন্তু এখন লিখা আছে যে যদি ওপি ওয়ানে চলে যায় অর্থাৎ প্রাইসটা যদি বেড়ে যায় তখন কি ওএম অ্যামাউন্টে কিনবে। তো আমাদের সময় কি এই গ্রাফটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ছিলাম, যেহেতু ওপি ওয়ানটা নাই তাহলে ওপি ওয়ানটা কোথায়, তখন এই লাইনটা বোঝাতে কষ্ট হয়ে যায়। তো আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি, দেখো বলছি কি আমরা ওএম অ্যামাউন্টে কিনবে, এখন ওএমটাকে আমরা একটু উপরে এক্সটেন্ড করে দেই। উপরে যদি এক্সটেন্ড করে এটার সাথে যদি আমি মিলাই দেই এই যে এক্স ওয়াই এক্সিস এর সাথে, তাহলে আমি দেখবো কি আমার এই, সরি লাইনটা বেশি বাঁকা হয়ে গেছে, ধরলাম এরকম। হ্যাঁ, তো এখন এখন আমরা দেখতেছি কি যে ওএম অ্যামাউন্টটা তখন আমরা যদি বলে যে প্রাইসটা বেড়ে গেছে। এখন ওপির ক্ষেত্রে, হ্যাঁ ওপিটা যদি ফিক্স থাকতো, আমার ডিমান্ড কার্ভটা যদি আমি চেঞ্জ হয়, ডিমান্ড কার্ভটা আগে কি ছিল, ডিডি ডিডি ছিল, এখন কি ডি প্রাইম ডি প্রাইম। হ্যাঁ, অর্থাৎ আগে ডি ছিল এখন ডি প্রাইম হয়েছে। ডিমান্ড কার্ভটা যদি শিফট শিফট হয়ে প্রাইস ফিক্স থাকে তাহলে আমার সমস্যা নেই। এখন আমরা যদি বলে যে প্রাইসটা বেড়ে গেছে, তখন আমার এই যে ডিমান্ড কার্ভ আর যে ডি আছে সেটা নিয়ে আমরা কাজ করবো না, এখন আমরা ডিমান্ড কার্ভ কোনটা নিয়ে কাজ করবো, যে ডি প্রাইমটা নিয়ে কাজ করবো। এখন ডি প্রাইম ডিমান্ড কার্ভের জন্য আমার এম অ্যামাউন্ট যদি আমি কিনতে হয় তাহলে আমার প্রাইসটা কোথায় যাবে, প্রাইস লেভেলটা যাবে এখানে। এই জন্য সেটাকে আমরা তখন কি ধরি, পি প্রাইম বা কি পি ওয়ান। এই জন্য বলছে যে ওপি প্রাইম বা ওপি ওয়ান যদি হয় অর্থাৎ প্রাইসটা যদি বেড়েও যায়, তখন কি হবে, আমাদের কনজিউমার কি ওএম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সে কনজিউম করবে। তো এটা হচ্ছে এই জন্য এখানে লেখা আছে যে যে ওপি ওয়ান, হ্যাঁ ওপি থেকে যদি ওপি ওয়ানে চলে যায় অর্থাৎ প্রাইসটা যদি বেড়ে যায় উপরের দিকে যায়, তারপরেও কি আমরা ওএম অ্যামাউন্ট এই যে সেম অ্যামাউন্ট অফ কি প্রাইসটা আমরা কিনবো। তো আমরা এর আগের আমাদের ভিডিওতে দেখছিলাম যে কেন এই কাজটা আমরা করি, যে শর্টেজ হইতে পারে এরকম ধরি, কোনো ধরনের আমাদের চান্সেস থাকে বা আমাদের যদি কোনো ধরনের রিস্ক থাকে, তখন আমরা আউট অফ ফিয়ার কি করি, প্রাইসটা বাড়লেও কি সেম অ্যামাউন্ট অফ আমি কোয়ান্টিটি কিনতেই থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিমান্ডের জিনিসটা ডিমান্ডের সাথে, মানে ডিমান্ডের যে রুলস বা লস এর সাথে এটা যায় না, এই জন্য এগুলো ইনক্রিজ অফ ডিমান্ড ডিক্রিজ অফ ডিমান্ড। ঠিক আছে, তো নর্মালি কি হতো যে প্রাইসটা যদি বাড়তো ডিমান্ডটা আমরা কমে দিতাম, প্রাইসটা কমলে ডিমান্ডটা বাড়িয়ে দিতাম, কিন্তু এখন আমরা কি দেখতেছি প্রাইস ফিক্স আছে, তারপরে আমি ডিমান্ড বাড়াইছি, আবার প্রাইসটা বাড়ছে এরপরেও কি আমার ডিমান্ডটাকে কি আমি কমাই নাই, চেঞ্জ চেঞ্জ করি নাই, কারণ কি কনস্ট্যান্ট অ্যামাউন্টটাই রাখছি। তো এটাই হচ্ছে কি আমাদের ইনক্রিজ অফ ডিমান্ড। এখন সেম ভাবে যদি ডিক্রিজ অফ ডিমান্ড বলি, এই যে ডিক্রিজ অফ ডিমান্ডে কি আমার হচ্ছে পি, পিটা আছে। হ্যাঁ, এখন পি অ্যামাউন্ট থাকার কারণে ফার্স্টে আমার ডিমান্ডটা কোথায় ছিল, যে ডি লাইন। হ্যাঁ, ডি লাইনে ছিল আমার ডিমান্ডটা, তখন এখন আমার পি এই যে প্রাইসটা কিন্তু চেঞ্জ হয় নাই, তারপরে কি আমার ডিমান্ডটা এখন শিফট হয়ে গেছে, ডিমান্ড কার্ভটা শিফট হয়ে কি হয়েছে, বাম দিকে চলে আসে, বাম দিকে আসার কারণে কি হয়েছে ডি প্রাইম। তার মানে কি আমার এই যে ডিমান্ডটা আগে ছিল কি ওএম, এখন আমার কি কোয়ান্টিটিটা হয়ে গেছে ওএম ওয়ান, অর্থাৎ কোয়ান্টিটি কি কমে গেছে। এখন আমার প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়নি, আমরা কি বলছিলাম, যদি প্রাইসটা চেঞ্জ হতো তাহলে না আমার প্রাইসটা যদি বেড়ে যেত তাহলে আমার ডিমান্ডটা কমতো, কিন্তু এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে প্রাইসটা চেঞ্জ হয় নাই, তারপরে কি আমার ডিমান্ডটা কমে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের যে ডিমান্ডের সিচুয়েশনটার কারণে। তো এখানেও সেম ভাবে একটা কথা লিখা আছে যে প্রাইস যদি কমে যায়, হ্যাঁ প্রাইস কমে যদি ওপি ওয়ান হয়ে যায়, তখনও কি আমি ওএম অ্যামাউন্টও কিনবো। এখন প্রাইসটা কমার ক্ষেত্রেও তখন আমরা কি করবো, এই যে যদি বলে যে ওএম অ্যামাউন্টে কিনবো, এখন নতুন লাইন, এই যে আমার নতুন যে লাইনটা সেটা ওএম কে কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। এখন এই বরাবর লাইনটাকে যদি আমি কি ওয়াই এক্সিস এর সাথে যোগ করে দিই, তখন কি হবে, এরকম একটা লাইন পাবো, তখন এটা হবে আমার কি পি ওয়ান বা কি পি প্রাইম।
তার মানে কি যে P1টা কোথায়, এখন পি থেকে নিচে, না মানে কি প্রাইসটা কমে গেছে। এখন প্রাইসটা কমার কারণেও কি আমি দেখতেছি আমার অ্যামাউন্টটা কি, এই যে ওএমএই আছে, মানে প্রাইস কমছে তারপরেও কি আমি আমার ডিমান্ডটাকে বাড়াই নাই। আলটিমেটলি কি হতো, আমরা জানছিলাম আগে কি যে প্রাইস যদি কমতো ডিমান্ডটা বেড়ে যাইতো, কিন্তু এখন আমরা কি দেখতেছি যে প্রাইস কমার কারণেও কি আমার ডিমান্ডটা আগের মতোই আছে, ওএমএই আছে। তো এটাই বলছে কি আমাদের, এটা হচ্ছে কি ডিক্রিজ অফ ডিমান্ড। আবার এক্ষেত্রে আমরা কি দেখতেছিলাম যে প্রাইস বাড়ার কারণে কি হতো, আগে আমার ডিমান্ডটা কমে যেত, কিন্তু প্রাইসটা বাড়ার কারণে কি হয়েছে, আমার ডিমান্ডটা আগের মতোই কি ওএমএই আছে। তা আবার আবার এখানে আমরা কি দেখতেছি যে প্রাইসটা কিন্তু ফিক্স, প্রাইস ফিক্স থাকার ফলেও কি আমার ডিমান্ডটা কমে গেছে। আবার এখানে কি দেখতেছি যে প্রাইসটা কিন্তু ফিক্স, এরপরে কি আমার ডিমান্ডটা বেড়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন ডিমান্ডের যে সিচুয়েশন আছে, সিচুয়েশনের উপর কি ভ্যারি করে, যেটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম। তো এটা ছিল আমাদের যে গ্রাফের ব্যাখ্যাটা। আসলে P1 আর P1টা দুইটা গ্রাফেই দেওয়া নাই, তো এই জন্য অনেক সময় কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায় আসলে যে P1টা কোথা থেকে আসছে। আশা করি এরপরে আর এটা প্রবলেম হবে না। এখন আসছে কি কজেস অফ হচ্ছে চেঞ্জেস ইন ডিমান্ড। এখন এই যে আমাদের যে ডিমান্ডটা আমরা এতক্ষণ পড়ছি যে চেঞ্জ হয় ডিমান্ডটা, হ্যাঁ ডিমান্ডটা যে শুধুমাত্র প্রাইসের কারণে, আদার যে কজেস এর কারণে যে চেঞ্জ হতে পারে, সেগুলো কজেস গুলো কি কি, যেমন চেঞ্জেস ইন টেস্ট প্রেফারেন্স এন্ড ফ্যাশন। হ্যাঁ আমরা আগে পড়ছিলাম যে আমাদের যদি টেস্টটা চেঞ্জ হয়ে যায়, মনে করেন ফ্যাশনটা যদি নতুন ফ্যাশন চলে আসে, তখন কি পুরোনো ফ্যাশনের ডিমান্ডটা কমে যাবে। এখন ইদার ওটার প্রাইসটা যতটা চেঞ্জ হোক বা না হোক, কিন্তু সেটার কি ডিমান্ডে চেঞ্জ আসবে। আবার যদি নতুন একটা ফ্যাশন আসে, সেটার যদি প্রাইসটা বেশি হয় বা বেশি হইলেও কি আমরা সেটা বেশি কিনবো, তাই না? আবার যদি আমার টেস্টটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ আগে হয়তো আমি দেখা গেছে একটা জিনিস বেশি পছন্দ করতাম, এখন করি না। এখন ওটার প্রাইসের উপরে কি আমার ডিমান্ডটা কোনোভাবে কি আর এফেক্ট করবে না। আবার হয়তো আমার টেস্টটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে হয়তো আমি বার্গার পছন্দ করতাম, এখন পিৎজা বেশি পছন্দ, তখন আমি বেশি পরিমাণে পিৎজার প্রাইস বেশি থাকলেও বেশি পিৎজা কিনবো। এই জিনিসগুলো কি আমাদের টেস্ট প্রেফারেন্স ফ্যাশনের উপর ডিপেন্ড করে। এবার একটা কি আছে ক্লাইমেট আর ওয়েদার। আমরা দেখছিলাম যে আমাদের ওই যে যদি উইন্টার সিজনে, যে উইন্টার দের ইজ এ গ্রেট ডিমান্ড ফর কি ওয়ার্ম ক্লথিং, ফর কোল অর কি ফুয়েল। এখন আমাদের যদি উইন্টার সিজনটা আসে, উইন্টার সিজন আসলে আমরা কি দেখি, যদি আমাদের সোয়েটার বা ওয়ার্ম ক্লথিং এর প্রাইসটা বেশিও থাকে, তারপরে কি ওটার ডিমান্ডটাও বেশি থাকে, তাই না? আবার হচ্ছে যদি সামার হয়, তখন আমরা কি দেখবো যে এসির প্রাইসটা বেশি হয়তো বা ফ্যানের প্রাইসটা বেশি, তারপরে কি ওটার ডিমান্ডটাও বেশি। এর জন্য হচ্ছে কি আমাদের ক্লাইমেট আর ওয়েদারের উপরে কি আমাদের ডিমান্ডটা ভ্যারি করে। চেঞ্জেস ইন দ্য সাইজ এন্ড কম্পোজিশন অফ পপুলেশন। এখন যদি পপুলেশনটা বাড়ে, হ্যাঁ পপুলেশনের যদি সাইজ বা কম্পোজিশনটা চেঞ্জ হয়, ওটার উপরে কি আমাদের ডিমান্ডটা অনেক বেশি পরিমাণে চেঞ্জ হতে পারে। যে চেঞ্জ ইন মানি সাপ্লাই, আমাদের যে মানি সাপ্লাই, যেমন হোয়েন দেয়ার ইজ ইনফ্লেশন, দ্য এডিশনাল মানি উইল অ্যাড টু দ্য পারচেজিং পাওয়ার অফ দ্য কমিউনিটি এন্ড দ্য প্রাইস উইল কি প্রাইস। এখন আমরা সামনেই পড়বো, আমাদের আসলে ইকোনমিক্সে আছে ইনফ্লেশনটা কি। ইনফ্লেশনটা হচ্ছে আলটিমেটলি আমাদের টাকার মানটা যদি কমে যায়। এখন দেখতে পাচ্ছি যে ডলার বিপরীতে আগে আমাদের হয়তো ডলারের প্রাইস কত ছিল, 70-80 টাকার কাছাকাছি ছিল, এখন হচ্ছে 120 টাকা ক্রস করে চলে গেছে। এই যে 40 টাকা এখন অতিরিক্ত দিতে হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের ইনফ্লেশন। তার মানে হচ্ছে আমাদের ইনফ্লেশনের কারণে হয় কি, জিনিসপত্র আমাদের হয়তো দেখা যাচ্ছে ইনকামও বাড়ছে, প্রাইসও বেড়ে গেছে। হ্যাঁ জিনিসপত্রের দামও বেড়ে গেছে, এখন টাকার মানটা কমে গেছে। তাই জিনিসগুলো হচ্ছে ইনফ্লেশন। দিস এডিশনাল মানি উইল অ্যাড টু দ্য পারচেজিং পাওয়ার অফ দ্য কমোডিটি এন্ড দ্য প্রাইসেস উইল রাইজ। ইনফ্লেশন হলে আলটিমেটলি আমাদের এই যে জিনিসপত্রের দামগুলো ইদানিং বাড়তেছে, এই বাড়ার কারণ হচ্ছে কি ইনফ্লেশন। But the rise of prices will not be uniform in the case of all goods. Demand for certain things will be reduced for other stimulated. এর জন্য বলছে কি ডিমান্ড ফর সার্টেন থিংস উইল বি কি রিডিউস। আমাদের যখন ইনফ্লেশন হলে এখন দেখা যায় কি আলটিমেটলি আমরা হিসাব করে চলতে হয় যে আসলে আমার এই জিনিসটা কি অনেক বেশি পরিমাণে কি প্রয়োজন কি প্রয়োজন না, তখন আমরা হিসাব করে চলি। যখন হচ্ছে এই জন্য বলছে কি ডিমান্ড অফ সার্টেন থিংস উইল বি ক্যান দেন রিডিউস। তারপরে চেঞ্জ ইন রিয়েল ইনকাম। এখন আমার যদি রিয়েল ইনকামেই চেঞ্জ হয়, হয়তো দেখা গেছে আগে কি আমি এই 10 টাকা ইনকাম করতাম, হ্যাঁ এখন আমি 20 টাকা ইনকাম করি, তাহলে কি আমাদের পার্চেজিং পাওয়ার, হোয়েন দ্য পার্চেজিং পাওয়ার অফ মানি ইনক্রিজেস, রিয়েল ইনকাম কি ইনক্রিজেস। দেখছো, আমাদের যদি পার্চেজিং পাওয়ার অফ মানি যদি বেড়ে যায়, তখন কি আমার রিয়েল ইনকামটাও কি বেড়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের দেখতে, এই ডিস্টিংশন ইজ মেড বিটুইন মানি ইনকাম, দ্য অ্যামাউন্ট অফ মানি which a man may earn, and real income, which means the quantity of goods and services which he can buy with the amount of money. তো রিয়েল ইনকাম একটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে ইনকাম, হ্যাঁ মানি ইনকাম হচ্ছে আমরা কত টাকা ইনকাম করি, আর রিয়েল ইনকাম হচ্ছে ওই টাকাটা দিয়ে আমি কতটুকু আমাদের কি পরিমাণ কি গুড বা সার্ভিসেস আমি পাবো। এখন দেখা গেছে যে ইনফ্লেশন যদি বেশি হয়, তাহলে আমার রিয়েল ইনকামটা কমে যায়, কারণ ইনফ্লেশন বেশি হলে কি জিনিসপত্রের দাম বেশি, তখন আমার যদি ইনকামটা বা আমার যদি স্যালারিটা অনেক বেশি থাকে, আমি কিন্তু জিনিস কম কিনতে পারবো। আবার যদি আমার ইনফ্লেশনটা কম থাকে, আমার স্যালারি যদি কম থাকে, তাহলেও দেখা গেছে কি আমি ওই যে সেম অ্যামাউন্ট অফ কি প্রোডাক্ট কিনতে পারতেছি। এই জন্য হচ্ছে আমাদের রিয়েল ইনকামটা হচ্ছে আমি যে পরিমাণ টাকাটা আর্ন করতেছি, ওটা দিয়ে আসলে আমি কতটুকু গুড বা সার্ভিস পাচ্ছি, সেটা হচ্ছে আমার কি রিয়েল ইনকাম। এর জন্য বলছে যে পার্চেজিং পাওয়ার অফ মানি যদি বাড়ে, মানে আমার টাকা দিয়ে যদি পার্চেজিং পাওয়ারটা বেড়ে যায়, যেমন আমরা এখন কি বেশি টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারতেছি না, কারণ দাম বেশি। এখন আমি যদি বেশি টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারতাম, পার্চেজিং পাওয়ারটা যদি বেশি হতো, তাহলে আমার কি রিয়েল ইনকামটা বাড়তো। এই জন্য বলছে কি চেঞ্জেস ইন রিয়েল ইনকাম, রিয়েল ইনকামের চেঞ্জের উপরেও কি আমাদের ডিমান্ডটা চেঞ্জ হয়। হচ্ছে চেঞ্জ ইন দ্য লেভেল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। এই যে বাংলাদেশে, আমাদের দেশে বা যে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো আছে, এগুলোতে কি হয়, এই যে ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা
অনেক অনেক বেশি পরিমাণে ইমব্যালেন্স। এখন এই জন্য হচ্ছে বলে যে গরিবের দুষ্ট চক্র একটা আছে, গরিবের দুষ্ট চক্রে গরিব দিন দিন গরিবই হতে থাকে আর বড় লোক দিন দিন বড় লোকই হতে থাকে। এবং বাংলাদেশে হচ্ছে অতি ধনী পরিমাণটা অনেক বেশি, যেটা দেখা গেছে যে উন্নত বিশ্বের রেশিওর কাছাকাছি চলে গেছে। অতি ধনী আমাদের বেশি, আবার কি অতি গরিবটাও বেশি। এই জন্য এই যে জিনিসটা কি কারণে, ডিস্ট্রিবিউশন অফ ইনকামের কারণে। এবার যে লেভেল এন্ড কি এই যে শো দ্য ইনস্ট্রুমেন্ট অফ পাবলিক ফাইন্যান্স বাই ট্যাক্সিং দ্য রিচ এন্ড স্পেন্ডিং দ্য ফান্ডস সো অবটেইন বাই দ্য অন দ্য পুয়ার। এখন দেখা যাচ্ছে যে ট্যাক্স, হ্যাঁ হয়তো আমি কোথাও একটাতে খেতে গেলাম, হয়তো একজন গরিব মানুষ যত টাকা ট্যাক্স দিচ্ছে আরেকজন কি বড়লোক মানুষ সেম অ্যামাউন্ট অফ ট্যাক্সটা দিচ্ছে, তাহলে এই যে ডিস্ট্রিবিউশন ইনকামটা তো ফিক্সড হইলো না, তাই না? অয়েলি এই জন্য বলছে কি যে বড় লোকদেরকে কি তুমি ট্যাক্সটা বেশি দিবা, এবং ওই যে টাকাটা সেটা কি তুমি কি করবা, পুয়ারদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি তুমি খরচ করবা, তাহলে সেটা হচ্ছে অয়েল ইজ রিডিস্ট্রিবিউটেড। এই জন্য বলছে তখন ওয়েলথটা কি হয়, রিডিস্ট্রিবিউটেড হয়। হচ্ছে চেঞ্জ ইন হচ্ছে সেভিংস। হ্যাঁ, সেভিংস এর উপরে কি হয়, তোমার ডিমান্ডটা অনেক অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে। তোমার যদি সেভিংস থাকে, দেখা যাচ্ছে তুমি তোমার হচ্ছে যে demand for goods is affected by the change in consumers' propensity to save. Large savings means less money available for the purchase of goods. The demand will therefore decrease. দেখো এখন তুমি যদি অনেক অনেক বেশি পরিমাণে টাকা সেভিংস করো, ঠিক আছে, এখন তুমি যদি টাকা সেভিংস করতে যাও তাহলে তোমার হাতে কি লিকুইড যে ক্যাশ ফ্লোটা সেটা কম থাকবে। লিকুইড ক্যাশ ফ্লো কম থাকলে তখন তুমি কি করবে, ডিমান্ডটাও তোমার আস্তে আস্তে কমে যাবে। তখন তুমি কি আস্তে আস্তে জিনিসপত্র কম কিনবা। দেখবে যে যারা কম সেভিংস করে দেখবে তারা অনেক বেশি এক্সট্রাভেগেন্ট হয়, টাকা অনেক বেশি খরচ করে। আবার যারা অনেক বেশি সেভিংস করে তারা কম খরচ করে, কারণ সে ওই যে অতিরিক্ত মানিটা সে কি সেভিংসে দিয়ে দিচ্ছে, তখন তার হাতে তো আর টাকা নাই। ওই টাকা না থাকার কারণে কি তখন তার ডিমান্ডটা সে কি কমিয়ে ফেলে। চেঞ্জ ইন অ্যাসেট প্রেফারেন্স, it is quite obvious that if a consumer develops marked liquidity preference, his demands of goods will decrease because he prefers to keep him with a ready cash instead of buying things. এখন অনেকে আছে বিশেষ করে হচ্ছে আমাদের যে যারা ব্যবসা করে তারা সবসময় কি করে, অ্যাসেট থেকেও বেশি কি এই যে রেডি ক্যাশটা বা লিকুইড ক্যাশটাকে রেডি রাখে, কারণ বিজনেসের যে কোনো টাইমে তোমার মানি প্রয়োজন। তখন এই জন্য বলছে যে তার ডিমান্ডস ফর হচ্ছে গুডস ফর ওই কি প্রোডাক্ট উইল কি ডিক্রিজ, তখন সে ওদের জিনিসপত্র কেনার দিকে কি কম মনোনিবেশ করে, সে তখন কি করবে, লিকুইড ক্যাশের দিকে বেশি পরিমাণে মনোনিবেশ দিবে। কন্ডিশন অবশ্যই ট্রেড, হচ্ছে কন্ডিশন অফ ট্রেডের উপরে কি আমাদের ডিমান্ডটা হচ্ছে তোমার হচ্ছে কি ডিপেন্ড করে। তারপর হচ্ছে যে এক্সপেকটেশনস আর কি অ্যান্টিসিপেশন, expectations and anticipation. Expectations also bring about a change in demand. If prices are expected to rise in future, the demand of goods will increase now in the present. Similarly, expectations of rising income will restrain current purchases. এই জন্য বলছে কি যে আমাদের যদি আমরা মনে করি যে কি আমাদের রাইজিং ইনকাম, হ্যাঁ যে আমার সামনে কি আমার যে ইনকামটা সেটা বেড়ে যাবে, তখন আমরা কি উইল ডিসটেন্স কারেন্ট পারচেজ, যে আমার সামনে তো ইনকামটা বাড়বে তখন আমি কিনবো, এখন কিনবো না। এর পরিমাণে আমরা যদি আবার ভাবি যে না ফিউচারে কি এটা প্রাইসটা বেড়ে যাবে, এই যে দ্য ডিমান্ড ফর গুডস উইল ইনক্রিজ কি নাও ইন দা প্রেজেন্ট। এখন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এক্সপেকটেশন আর কি, যে আসলে বাড়তে পারে বা আমাদের যে ধারণা হয়তো বেড়ে যাবে বা কি কমে যাবে, তখন আমরা কি আমাদের যে ডিমান্ড আছে তখন কি চেঞ্জেস চলে আসে। প্রাইস হচ্ছে রিলেটিভ গুডস, হ্যাঁ যে আমাদের যে রিলেটেড যে গুডস আছে ওটা প্রাইসের উপরে কি আমরা ডিমান্ডটা অনেক অনেক বেশি পরিমাণে চেঞ্জ করে। যেমন হচ্ছে যে the horse and carriage, increased demand for one will augment that for other. For instance, if the price of carriage falls, the demand for horse কি rises. এখন তোমরা বলছে কি যে ক্যারিয়াস ক্যারিয়াস অর্থাৎ যে হর্সে ওই যে হর্সে ওঠার জন্য যে পাদানিটা দেয় আর কি, ক্যারিয়াস সেটার যদি প্রাইসটা কমে যায়, দ্য ডিমান্ড ফর হর্সেস কি রাইজেস। হ্যাঁ অর্থাৎ তখন কি আমাদের যে হর্স আছে না, হর্সের কি ডিমান্ডটা বেড়ে যায়, সেটাই বল। তো শর্টকামিংস অফ কি ইউটিলিটি অ্যানালাইসিস। এখন কার্ডিনাল মেজারমেন্ট নট পসিবল। এখন কার্ডিনাল মেজারমেন্টটা কি, আমরা যে এতক্ষণ দেখলাম যে হ্যাঁ আমরা 5 টাকা দিচ্ছি তো ম্যাঙ্গো একটা পাচ্ছি, তো আমরা আলটিমেটলি স্যাটিসফ্যাকশনটাকে কি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, কিন্তু আলটিমেটলি কি স্যাটিসফ্যাকশনটাকে তো আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না। যে লেখা আছে উই ক্যান অনলি কম্পেয়ার দ্য টু সিচুয়েশন এন্ড সে ওয়েদার দ্য স্যাটিসফ্যাকশন ইজ মোর অর লেস। হ্যাঁ আমরা যদি দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট যদি আমি কনজিউম করি, আমি বলতে পারি যে এখান থেকে কি আমি বেশি স্যাটিসফাইড হয়েছি না কম স্যাটিসফাইড হয়েছি, তো সেটাকে তো আমি কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না। কিন্তু আমরা আমাদের ইকোনমিক্স এখন পর্যন্ত যত কিছু দেখলাম যে স্যাটিসফ্যাকশন লেভেলটা একটা সংখ্যা দ্বারা কি জাস্ট আমরা এক্সপ্রেস করি তুলনা করার জন্য, কিন্তু আলটিমেটলি কি এটা কার্ডিনাল মেজারমেন্ট নট পসিবল। এই জন্য বলছি কি এটা একটা কি শর্টকামিংস। তারপর বলছে রং অ্যাজাম্পশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউটিলিটিস। এখন বলছে কি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে, এখন ধরো আমি ম্যাঙ্গো নিয়ে কাজ করতেছি তো শুধুমাত্র কি ম্যাঙ্গো নিয়ে কাজ করতেছি, হ্যাঁ বা আমি পেন নিয়ে কাজ করতেছি তো শুধু পেন নিয়ে কি আমি হিসাব করতেছি। তো আমরা বলছি যে প্রত্যেকটা প্রোডাক্ট কি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আলটিমেটলি তো প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিপেন্ডেন্ট হয় না। এই জন্য এখানে লিখছে যে দা দিস মেক যে the utility of a pen certainly enhanced if a good quality paper is made available. মানে কি আমার যদি গুড কোয়ালিটি পেপারই না থাকে, অর্থাৎ পেপারে যদি না থাকতো তাহলে আমি পেন দিয়ে কি করতাম, তাই না? আবার যদি পেনই না থাকে তাহলে পেপারের কি কাজ, পেপার সাদা খাতা সাদা কাগজ দিয়ে তো আমার কোনো কাজ নাই। এজন্য কি একে অপরের উপর কি ডিপেন্ডেন্ট। এই জন্য বলছি কি রং অ্যাজাম্পশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউটিলিটি, যেটাকে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ইউটিলিটি কি ইন্ডিপেন্ডেন্ট। হচ্ছে ইনকাম এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্ট নট ব্রট আউট। এখন ইনকাম এফেক্টটা কি, সাবস্টিটিউশন এফেক্টটা কি। এখন যদি হচ্ছে যে একজন এই যে the consumer feels as if his income has increased and he is able to purchase more. এখন যদি হচ্ছে যে প্রাইসটা যদি কমে যায়, হ্যাঁ এখন ধরো আমার ইনকাম আছে হচ্ছে 50 টাকা,
হ্যাঁ, এখন আগে প্রাইস ছিল 10 টাকা, এখন তাহলে আমি কয়টা প্রোডাক্ট কিনতে পারতাম? 5টা। এখন ধরো প্রাইস হয়ে গেছে কত, 5 টাকা। তাহলে এখন আমি কি 10টা প্রোডাক্ট কিনতে পারবো না? তখন কনজিউমার ভাবে যে আয় হায়, আগে তো আমার 50 টাকা দিয়ে 5টা কিনতে পারতাম, এখন কিনতে পারতেছি কত, 10টা। তার মানে কি আমার ইনকামটা হয়তো বেড়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ইনকাম এফেক্ট। আলটিমেটলি ইনকামটা বাড়ে নাই, প্রাইসটা কমছে। প্রাইস কমার কারণে আমি কোয়ান্টিটি বেশি কিনতে পারতেছি, এর জন্য আমার কাছে মনে হয় কি আমার ইনকামটা বেড়ে গেছে। আবার সাবস্টিটিউশন এফেক্টটা কি? সাবস্টিটিউশন এফেক্ট হচ্ছে কি আমি একটা প্রোডাক্টের জায়গায় আরেকটা প্রোডাক্টকে কি নিয়ে আসতে পারছি, অর্থাৎ আরেকটা রাইভাল যে প্রোডাক্টটা আছে বা রাইভাল কমোডিটি যেটা আছে, ওটার কি প্রোডাক্টটা প্রাইসটা কমে গেছে। এই জন্য কি আমি এখন এই যে প্রোডাক্টটা আগে কিনতাম, হয়তো আগে ম্যাঙ্গো কিনতাম, এখন ম্যাঙ্গোর বদলে হয়তো অন্য একটা জিনিস চলে আসছে। বা আগে হয়তো আমি একটা এক ধরনের পেন কিনতাম, এখন ওর বদলে কি অন্য একটা পেন চলে আসছে যেটা প্রাইসটা কম। তো এখন কি আমি এই এই পেনটা থেকে কি ওই পেনের দিকে শিফট করে যাব, এটা হচ্ছে কি সাবস্টিটিউশন, এবার একে কি সাবস্টিটিউট করে দিব আর একটা কি চিপার প্রোডাক্টের কারণে। তো এই জিনিসগুলো কি আমাদের ওই হিসাবে আনা হয় না। এই জন্য বলতে কি ইনকাম এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্ট নট ব্রট আউট, ডাজ নট এক্সপ্লেইন গিফেন প্যারাডক্স। তো গিফেন প্যারাডক্সটা কি, ওই যে আমরা বলছিলাম যে গিফেন গুডস, হ্যাঁ গিফেন গুডসে কি হয়, প্রাইস বাড়লে ডিমান্ডটাও কি বেড়ে যায়, আবার যদি প্রাইস কমে ডিমান্ডটাও কি কমে যায়। আলটিমেটলি এটা তো হওয়ার কথা ছিল না, কথা ছিল প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে কি ডিমান্ড বাড়বে। তো এটাকে কি তারা এক্সপ্লেন করতে পারে না। তারপরে অ্যাজাম্পশন কনস্ট্যান্ট মার্জিনাল ইউটিলিটি অফ মানি হচ্ছে রং। এখানে আমাদের এখানে যত যত হিসাব আছে সব ক্ষেত্রে আমরা হিসাব করি কি মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি কনস্ট্যান্ট, কিন্তু আলটিমেটলি মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কনস্ট্যান্ট না। মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি, মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা হচ্ছে আমরা মানিটা স্পেন্ড করলে এখান থেকে কতটুকু স্যাটিসফ্যাকশনটা পাই। এখন একজন একজন মানুষ যার হচ্ছে ধরো মাসে হচ্ছে 1 লাখ টাকা কি, হ্যাঁ ধরলাম কি 1 লাখ হচ্ছে তার ইনকাম, হ্যাঁ 1 লাখ ইনকাম, এখন সে 10,000 টাকা খরচ করতেছে। আর একজন মানুষ যার 50,000 টাকা ইনকাম, সে 10,000 টাকা খরচ করতেছে। তো এখন যে 1 লাখ টাকা ইনকাম তার জন্য 10,000 টাকা খরচ করলে তেমন গায়ে লাগবে না, সে ওখান থেকে স্যাটিসফ্যাকশনটা অত পাবে না। কিন্তু যার 50,000 টাকা ইনকাম, সে কি 10,000 টাকা খরচ করলে কি মানে তখন কি তার স্যাটিসফ্যাকশন লেভেলটা অন্যরকম থাকবে। ওই যে যে 1 লাখ টাকা বা যে রিচ পিপল থেকে কি পুয়ার পিপলের সেম অ্যামাউন্ট অফ মানি খরচ করলে স্যাটিসফ্যাকশন লেভেলটা কি ডিফারেন্ট থাকে। কিন্তু আমাদের এই যে যতগুলো অ্যাজাম্পশন আছে সবগুলোর ক্ষেত্রে কি আমরা মার্জিনাল ইউটিলিটি অফ মানিটাকে কি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কিন্তু আলটিমেটলি সেটা কি কনস্ট্যান্ট থাকে না। তো এখানে একটা কথা লিখছে যে ইউটিলিটি ইজ মেজার্ড ইন টার্মস অফ মানি এন্ড কি মেজার, এর জন্য হচ্ছে কি আমাদের দেয়ারফর মাস্ট নট কি চেঞ্জ। এখন আমাদের ইউটিলিটিটাকে কি আমরা সবসময় হিসাব করি কি দ্বারা, মানি এবং কি আমাদের পরিমাপ দ্বারা। এর জন্য বলছে যে এই যে ইউটিলিটি অফ মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা সেটা কখনো কি চেঞ্জ হতে পারবে না। অবভিয়াসলি দ্য রিডাকশন ইন দ্য কোয়ান্টিটি অফ মানি উইথ দ্য পারচেজার মাস্ট রেজ দ্য মার্জিনাল ইউটিলিটি। এখন ধরো তুমি আগে 10 টাকা দিয়ে ধরো দুইটা প্রোডাক্ট পাইতা, হ্যাঁ এখন 10 টাকা দিয়ে তুমি একটা প্রোডাক্ট পাইতেছো, এখন তোমার কি মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কিন্তু বেড়ে গেছে, কারণ তুমি আগে দুইটা প্রোডাক্ট পাইতে এখন একটা প্রোডাক্ট পাইতেছো। তার মানে কি এই যে রিডাকশন ইন কি আমার কোয়ান্টিটি, রিডাকশন ইন কোয়ান্টিটি হলে কি আমার মার্জিনাল ইউটিলিটি অটোমেটিক বেড়ে যাবে। আবার যদি হচ্ছে তোমার আগে 10 টাকা দিয়ে দুইটা প্রোডাক্ট পাইতা, এখন কি 10 টাকা দিয়ে তিনটা প্রোডাক্ট পাও, এখন কি তোমার মার্জিনাল ইউটিলিটিটা কি কমে গেছে, মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি কমে গেছে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু বলা হয় না। এজন্য কি আমরা ধরে নিছিলাম যে মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা সবসময় কনস্ট্যান্ট, কিন্তু এটা কি সবসময় এটা ঠিক না, এটা হচ্ছে রং। আমাদের মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি আমাদের এই যে কনজিউম প্রোডাক্ট বা কোয়ান্টিটির উপর কি চেঞ্জ হয়। আবার সে রিচ পিপলের জন্য মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা হচ্ছে কম, আর পুয়ার পিপলের জন্য কি মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা কি বেশি। এই জন্য হচ্ছে এই যে আমাদের যে ধারণাটা যে অ্যাজাম্পশন অফ কনস্ট্যান্ট মার্জিনাল ইউটিলিটি অফ মানি সেটা কি রং, আর অ্যাজিউমস টু মাচ এন্ড কি এক্সপ্লেইনস টু লিটল। এখন আমরা দেখতেছি যে আসলে এক্সপ্লেইন করে খুব কম, হ্যাঁ কিন্তু ধরে নিছে অনেক বেশি। ধরো আমরা প্রাইস আর ডিমান্ড নিয়ে যখন কাজ করি আমরা কি কি ধরে নিছিলাম যে টেস্টটা আমার কি অ্যাজিউম করে নিছি যে ফিক্স, মার্জিনাল ইউটিলিটি অফ মানিটা ধরে নিছি ফিক্স, এরপরে আদার যে সাবস্টিটিউশন গুডের প্রাইসটা ধরে নিছি ফিক্স। তার মানে কি আমি জাস্ট ব্যাখ্যা করতেছি দুইটা জিনিস প্রাইস আর ডিমান্ড, কিন্তু ধরে নিছি আরো অনেক কিছু কি অ্যাজিউম করে নিছি যে সবকিছু কি কনস্ট্যান্ট। এর জন্য বলছে কি আমরা অ্যাজিউম করে নিই অনেক বেশি পরিমাণে আর এক্সপ্লেন করি খুব কম। এর জন্য সেটারে কি এটা একটা আমাদের শর্টকামিংস হিসেবে পরিচিত। তো শর্টকামিংসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেনের জন্য অনেক বেশি পরিমাণে আসে। রিটেনে একদম দিবে যে শর্টকামিংস গুলো লিখো, শর্টকামিংস অফ ইউটিলিটি অ্যানালাইসিস।